স্বপ্ন দেখা কেমন করে শুরু হলো এবং আজকের দিনের মিলন এই পুরোটা গল্প একটু শুনতে চাই আপনার কাছে। জি, অবশ্যই আমি আজকে এই বিষয়গুলো সবার সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে ধন্যবাদ জানাই ব্র্যাক ব্যাংক প্রথম আলো ট্রাস্টকে অদম্য মেধাবীদের একসঙ্গে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথম আলো সম্পাদক জনাব মতিউর রহমান স্যারকে। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নাটোর প্রতিনিধি জনাব মুক্তার হোসেন এবং আমার স্কুল শিক্ষক আব্দুল হাকিম স্যারকে। তার স্যারের মাধ্যমেই আমি এই প্রথম আলোতে এসেছি এবং প্রথম আলো আমাকে যে বৃত্তি দিয়েছেন সেই বৃত্তি আমি আমাকে শোনা যাচ্ছে? মিলন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। গিয়েছিলাম। আমার ছোট ছেলেবেলাটা যেভাবে কেটেছে সেটা হচ্ছে আমার যখন ৪ থেকে ৫ বছর বয়স তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমরা ২ ভাই, আমার ছোট ভাই এবং আমরা আমার নানা বাড়িতে উঠি। তো ১ম পর্যায়ে আমাদের অবস্থান ছিল যে আমরা লেখাপড়া করব না। আমাদের কোনো একটা কাজে পাঠায় দেওয়া হবে। তো এমত অবস্থায় আমার মা বলেছে যে, "না, আমি যদি জীবিত থাকি আমার শ্বশুরবাড়ি আমি হারিয়েছি। কিন্তু আমার ছেলে-মেয়েদেরকে মানুষ করব।" এমত অবস্থায় আমি আ ওই নাটোর শিশু একাডেমিতে ভর্তি হই। শিশু একাডেমিতে ভর্তি হওয়ার পরে তারপরে আমি নাটোর একটা স্থানীয় প্রাইমারি স্কুলে ভর্তি হই, উপরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ভর্তি হওয়ার পরপরই আমি ক্লাস 5 এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। তখন আমি জেলা ১০ম হই ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পর। এর পরবর্তীতে আমি যখন গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে ক্লাস 8 এ আ আমি আ এসএসসি পরীক্ষার জন্য যখন সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা করি যে আমি সায়েন্স নিব। তেমত অবস্থায় সায়েন্স নিতে গেলে অনেকগুলো টিউশনি করতে হয়, টিউশনি পড়তে হয়, কোচিং এ যেতে হয়, করতে হয়। তো এই অবস্থায় আমার একজন টিচার ছিলেন, নিজাম স্যার। তিনি বললেন যে, "তুমি আমার কাছে পড়ো, দেখি কিছু করা যায় কিনা।" তার পাশাপাশি আব্দুল হাকিম স্যার ছিলেন। তিনি আমাকে বললেন যে, তুমি আমার কাছে ইংরেজিটা পড়ো। আমি তোমাকে ফ্রি পড়াবো।" আমাকে ৪ জন শিক্ষক একদম ৪ বছর একটানা ফ্রি পড়িয়েছেন। তার মধ্যে নিজাম স্যার ছিলেন, আমাদের সত্যেন্দ্রনাথ স্যার ছিলেন, আব্দুল হাকিম স্যার ছিলেন। এই স্যারগুলো আমাকে একদম ৪ বছর টানা ফ্রি পড়িয়েছেন। পরবর্তীতে যখন আমি আ এই ফর্ম ফিল আপ এর করার সময় আমাকে পুরো টাকাটাই আব্দুল হাকিম স্যার দেন। আব্দুল হাকিম স্যার পুরো টাকাটাই আমাকে ফর্ম ফিল আপ এর টাকাটা দেন। উনি দেওয়ার পরে তারপরে যখন আমি টেস্ট পরীক্ষায় পরে তারপরে আমাকে স্যার বলল যে, "আর মাত্র ৩ টা মাস আছে। তুমি আমার কাছে থেকে লেখাপড়া করো।" পরে আমি স্যারের এখানে গিয়ে লেখাপড়া করি। এর পরবর্তীতে যখন এসএসসি ২০১০ আমি আ অ্যাটেন্ড করি, এরপরে রেজাল্ট হলো। রেজাল্ট হয়ে আমি অল সাবজেক্টে এ প্লাস পাই। আমাদের সময়তে তখন নাম্বার এর সিস্টেম ছিল না যে আমি কত নাম্বার পাই। তবে আমি আশা করি সবগুলো সাবজেক্টে হয়তোবা 90 প্লাস আমার নাম্বার থাকবে। তখন রেজাল্ট হলো। রেজাল্ট হওয়ার পরে কি করা যায়? স্যার আমাকে বললেন যে, "তুমি তো এইভাবে আর আগাতে পারবা না। তাই আমি কি করা যায়?" তো আমি বললাম যে, "স্যার, আমিও তো আসলে চাই যে আমি লেখাপড়া শিখি। আমি যেহেতু অনেক দূর আগে আসছি, আমার মাও কাজ করতেছে। তো মা তো আর পারবে না। আপনারাই তো আমাকে এভাবে টেনে নিয়ে আসছেন।" তখন স্যার বলল যে, "নাটোর প্রতিনিধি জনাব মুক্তার হোসেন আছেন। তুমি একটু উনার সাথে যোগাযোগ করে দেখো। প্রথম আলো অদম্য একটা মেধাবী বৃত্তির আয়োজন করে। এখান থেকে তুমি কোনো স্কলারশিপ পাও কিনা?" পরবর্তীতে আমি প্রথম আলোর প্রতিনিধি জনাব মুক্তার হোসেনের সাথে আমি যোগাযোগ করি। তিনি আমারকে নিয়ে একদিন আমার বাসায় আসলেন। আমার পরিবারের সাথে কথা বললেন, আমার মায়ের সঙ্গে কথা বললেন, আমার মামার সঙ্গে কথা বললেন। কথা বলার পরে তিনি বুঝলেন যে না, আসলে ও স্কলারশিপ অদম্য মেধাবী বৃত্তিটা পাওয়ার একটা যোগ্য। পরবর্তীতে তিনি আমাকে নিয়ে রিপোর্ট করেন এবং প্রথম আলোকে অশেষ ধন্যবাদ যে তারা আমাকে নির্বাচন করেন অদম্য মেধাবী বৃত্তি দেওয়ার জন্য।
ইন্টারমিডিয়েটে 2010-11-তে আমাকে ইন্টার থেকে স্কলারশিপ প্রদান করে। এরপরে আমি এই স্কলারশিপের মাধ্যমে ইন্টারমিডিয়েট শেষ করি। এরপরে আমি হচ্ছে চলে আসি যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব। তো মেডিকেলে ভর্তি পরীক্ষা আমাদের সময় প্রথমবার ছিল যে মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে না, নম্বরের ভিত্তিতেই হবে। তার পরবর্তীতে আমি চিন্তা করলাম তাহলে আমার মতো হয়ে যাবে, নম্বরের ভিত্তিতে মেডিকেলে ভর্তি পরীক্ষা হলে আমার হয়ে যাবে। পরবর্তীতে আবার পরীক্ষা হয়। তো আমি 2 মাসের জন্য ঢাকায় এসেছিলাম তখন। তারপরে আমি আর ঢাকায় কন্টিনিউ করতে পারি নাই। পরে বাসায় ফিরে যাই। পরে আর আমার মেডিকেলে ভর্তি হওয়া হয় না। পরবর্তীতে সেকেন্ড টাইম যখন দেই তখন আমি বেসরকারি মেডিকেল লিস্টে 34তম হই। আমাকে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে ফোন দেওয়া হয়েছিল যে আপনি প্রাইভেট মেডিকেল কলেজের যে সিলেকশন বোর্ডটা আছে সেখান থেকে আপনি 34তম হয়েছেন, আপনি ইচ্ছা করলে বাংলাদেশ মেডিকেলে ভর্তি হতে পারেন। তখন আমি বললাম যে আমার কাছে তো এত টাকা নেই, আমি তো ভর্তি হতে পারবো না। তখন তারা বললো যে আপনি কোনো রকম ভাবে ম্যানেজ করতে পারেন কিনা, আমাদের উন্নয়ন ফি দিতে হবে না, কিন্তু আমাদের কিছু যে সেমিস্টার ফি এগুলো দেওয়া যায় কিনা। পরবর্তীতে আমি বললাম যে না, আমি পারবো না। এর পরবর্তীতে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে বোটানিতে চান্স পাই। তারপরে আমি এখানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইউনিটে আমি হচ্ছে চান্স পাই। পরবর্তীতে ভাবলাম যে তাহলে মেডিকেলে যেতে হলো না, তাহলে এটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, তাহলে এখানে একটু ভর্তি হই। যদি আমি আমাকে যদি এই স্কোর থেকে টেনে উপরের দিকে কোনো একটা সাবজেক্টে ভালো সাবজেক্টে নিয়ে আসে তাও হবে। তার পরবর্তীতে আমি এই যে নগর অঞ্চল পরিকল্পনা সাবজেক্ট সিলেকশন হয়, আমি এখানে পড়াশোনা করি। এখানে পড়াশোনা করতে গিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন সম্মুখীন হয়েছি যে না, নগর অঞ্চল পরিকল্পনা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তোবা এর স্কোপটা কম, কিন্তু বিদেশের স্কোপটা বেশি। তার পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের ইউনিভার্সিটিটাও নতুন, আমাদের ডিপার্টমেন্টটাও নতুন, তাহলে আমি একটু পড়াশোনা করি। এর পরবর্তীতে আবার প্রথম আলো আমাকে 4 বছর টানা 4 বছর 5 বছর আমাকে হচ্ছে করে অদম্য মেধাবীতে অনার্স যে গ্রাজুয়েশন যেই লেভেলের স্কলারশিপ সেটা প্রদান করে। এই আমি সেই হ্যাঁ, এটার করার পরে স্কলারশিপটা নেওয়ার পরে আমি তাহলে একটু আমার আর্থিক সচ্ছলতা আসলো। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমি ইউনিভার্সিটি টিচারের জন্য দেখি চেষ্টা করি। পরবর্তীতে আমি রেজাল্টে ইউনিভার্সিটিতে 3rd পজিশনে চলে আসি। আমার সিজিপিএ 3.63। যখন 3rd পজিশনে চলে আসি, এর পরবর্তীতে যখন আমাদের ইউনিভার্সিটিতে টিচার নিয়োগের নেওয়া হবে তখন নানান রকমের প্রতিকূলতা বন্ধকতা ছিল। তো আমার সিনিয়র বড় ভাইরা বললেন যে তোমার যেহেতু আর্থিক অবস্থা খারাপ, তুমি বিদেশে যাওয়াটা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে, তুমি এক কাজ করো, বিসিএস প্রিপারেশন নাও। বিসিএস প্রিপারেশনে দেখো কি হয়। আমাদের ক্যাম্পাসে সেশন জট ছিল, যার কারণে আমার 41 বিসিএসটা আমি মিস হয়ে গেছে। এরপর 43 বিসিএস থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। এর মাঝখানে আমাকে প্রথম আলো যে হেল্পটা করেছে, সেই হেল্পের কারণে হয়তোবা আমি স্মুথলি লেখাপড়া করে যেতে পেরেছি। পাশাপাশি আমি যে কিছু টিউশনি করেছি, 2-1টা টিউশনি, সেই টিউশনি থেকে আমাকে টিউশনিতে এক আপা ছিলেন, তার মেয়েকে পড়াতাম। সে বলছে তোমার তো আর্থিক অবস্থা খারাপ, তুমি যেহেতু একটা স্কলারশিপ পাও প্রথম আলো থেকে, তাহলে ওই টাকাটা দিয়ে আর কিছু টাকা দিয়ে তুমি চলো, আর কিছু টাকা তুমি সঞ্চয় করো। যখন তুমি বিসিএস চাকরি প্রিপারেশন নিতে যাবা, করতে যাবা, তখন তুমি এই টাকাটা কাজে লাগাতে পারবা। তখন আমি সেই আপার কথা শুনে কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করে আমি যখন 43 বিসিএস দেই, তখন 43 বিসিএস দেওয়ার সময় আমার মনে হয়েছে যে আমি বিসিএস এ টিকতে পারবো। এবং এটাকে টিকার জন্য, বিসিএস এ টিকার জন্য সাধারণত 4-5টা স্টেপ দরকার। এটার সময় লাগবে, ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে, আপনার হচ্ছে লেখাপড়ার একটা টেন্ডেন্সি থাকতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে লেখাপড়াটা। তো আমি যখন 43 বিসিএস এ এখানে আসি তখন বুঝতে পারলাম যে না, আমাকে দিয়ে হবে, আমাকে দিয়ে কেন হবে না, আমাকে দিয়ে হবে, আমি লেগে থাকি বিসিএস এর প্রতি। এরপর 44 বিসিএস এ আমি প্রিলিমিনারি পাস করি, রিটেন পাস করি। গত বছর 44 বিসিএস এ 29 মে আমার ভাইবাটা শেষ হয়ে গিয়েছিল। পরে এই যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে আমাকে আবার নতুন করে ভাইবা দিতে হচ্ছে। 44 বিসিএস এর ভাইবা এখনো আমাকে শেষ হয় না, আমাকে আবার দিতে হবে। মাঝখানে আমি 45 বিসিএস এর রিটেন দিয়েছি, 46 বিসিএস এর রিটেন দেব আগামী 8 মে থেকে আমাদের 46 বিসিএস এর রিটেন হবে। তো সব মিলে আমার যাত্রাটা খুব একটা হচ্ছে সহজ ছিল না। তবে এই কঠিন যাত্রার পথেও আমাকে হাত বাড়িয়ে দিয়েছে প্রথম আলো ট্রাস্ট, প্রথম আলো অদম্য মেধাবী ট্রাস্টের সেটা সেজন্য আমি অশেষ কৃতজ্ঞ ভরে স্মরণ করি প্রথম আলো ট্রাস্টকে। এবং আমি সব জায়গায় সব সময় বলি যে আসলে প্রথম আলো ভালোর সঙ্গে, সবার সঙ্গে।
এই আমার কথাগুলো আমার বন্ধুরা, আমার হচ্ছে প্রতিবেশী সবাই জানে। যে হচ্ছে ও এরকম কষ্ট করে মানুষ হচ্ছে বা ও নিজে পড়াশোনা করে এতদূর এগিয়ে আসছে। তো যখন আমি ১ম ওই বিসিএস এ টিকি, তারপর থেকে আমার চিন্তাভাবনা আছে, তাহলে বাংলাদেশের ফার্স্ট ক্লাস চাকরি বা গ্লোরিয়াস যে চাকরিটাকে বলে, সেই চাকরিটা হচ্ছে বিসিএস। তাহলে আমি চেষ্টা করে দেখি বিসিএস ক্যাডার হতে পারি কিনা। সেই চিন্তা ভাবনায়, সেই স্বপ্ন নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আ আপনাদের কাছে আমার জন্য দোয়া করবেন। আমাকে অবশ্যই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি।